আপনারা সবাই হয়তো রংপুরের ৪ খুনের দিকে নজর রাখছেন এবং দিনে দিনে এই ঘটনাটি নিয়ে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড নিয়ে রহস্যর যে বিভিন্ন দিকে ডালপালা ছড়াচ্ছে এবং নিত্য নতুন যে নানান প্রশ্নের তৈরি হয়েছে, সেই প্রশ্ন কিন্তু আজকে আরো বড় হয়ে উঠল এই কারণে যে এই আব্দুল মাবুদ যিনি আজকে পর্যন্ত রংপুরের পুলিশ কমিশনার ছিলেন মেট্রোপলিটনের, এবং আজকেই তিনি আবার শেষ কর্মদিবস পালন করে, অর্থাৎ তার এই কমিশনার পদে তিনি ইতিমধ্যেই যোগদান করেছেন ডিআইজি পদে রংপুরেরই। কিন্তু এই ডিআইজি পদে যাওয়ার আগে আজকে এই ৪ হত্যাকাণ্ড নিয়ে বা ৪ খুন নিয়ে তিনি যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেইখানে যখন নতুন করে তার কিছু বয়ান কিংবা নতুন করে তথ্য তিনি আগে যা দিয়েছিলেন সেখান থেকে তিনি সরে এসেছেন। আপনাদের মনে আছে বা আপনারা একটু পিছনে গিয়ে দেখতে পারেন, এ পর্যন্ত ৩ দফা তিনি তার অবস্থান থেকে সরে গেছেন এবং তথ্যের যে গরমিল হচ্ছে, এক এক সময় তিনি এক এক তথ্য দিয়েছেন। এবং আজকে যখন এই আবার নতুন করে কিছু তথ্য তিনি ছাড়ার চেষ্টা করলেন, এবং তখনই সাংবাদিকরা প্রস্তুত হচ্ছিলেন যে তাকে এই হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে, এই হত্যাকাণ্ডের মূল কারা কারা জড়িত, কিভাবে হলো এবং এই তথ্যের কেন এক এক সময় এক এক তথ্য, নিত্য নতুন তথ্য ডানা মেলছে, এবং সর্বোপরি তাকে নিয়ে অর্থাৎ আব্দুল মাবুদকে নিয়ে তার নারী ঘটিত ব্যাপার স্যাপার যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আছে কি নাই সেটি জানার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই তিনি সংবাদ সম্মেলন থেকে রীতিমতো হঠাৎ করেই উঠে দৌড়ে পালালেন এবং সবার সামনে দিয়েই তিনি চলে গেলেন। এবং আপনারা সেই ভিডিওটি আজকে দেখবেন যে সব গণমাধ্যম, বহু গণমাধ্যম, মেইন স্ট্রিমের গণমাধ্যম সেখানে উপস্থিত ছিলেন। তারা চিৎকার করে, সাংবাদিকরা চিৎকার করে বলছিলেন যে যদি প্রশ্নের উত্তর নাই দেন, প্রশ্নই যদি না নেন, তবে সংবাদ সম্মেলন ডাকলেন কেন? মানে তিনি যখন সাংবাদিকদের ভিতর থেকে এই প্রশ্নগুলো তার ব্যাপারে, যেটি গতকালকে আমি যে লাইভে যেই তথ্যগুলো তুলে ধরেছিলাম, সেই ইস্যুটি নিয়েও সেখানকার সাংবাদিকরা তাকে প্রশ্ন করার জন্য প্রস্তুত হয়েছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু টের পেয়েই তিনি সেখান থেকে ভেগে পড়েন, কেটে পড়েন, পালিয়ে যান। এমনকি তিনি যে আর যে তথ্যগুলোর কেন ব্যত্যয় ঘটলো, কেন আগের তথ্য থেকে সরে আসলেন, সেই উত্তরও তিনি দেননি। এবং যথারীতি তার সঙ্গে এই যে সনাতন চক্রবর্তী, যিনি এই একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেখানকার, তিনিও, তাকে বেশি দেখা যায় ক্যামেরায়, তিনিও এক পর্যায়ে চুপচাপ থেকে তিনি উঠে গেলেন। এখন কিন্তু এই আব্দুল মাবুদের যে নারী ঘটিত ব্যাপার এবং এই ঘটনাটি যে এর সঙ্গে সূত্র কি মিলে যাচ্ছে কিনা, নাকি যে মূল 3টি ইস্যু নিয়ে আগে থেকে আলাপ হচ্ছিল, যে এখানে কোনো জঙ্গি তৎপরতা আছে কিনা, তাদের কোনো এখানে অপারেশন করা হলো কিনা, অভিযান করা হলো কিনা, যার মধ্য দিয়ে একটি অন্য ধরনের পরিস্থিতি তৈরি করার কোনো বিষয় কিনা, নাকি নিছক দুর্ঘটনা, নাকি নিছক জমি জমা সংক্রান্ত, এই ইস্যুগুলো কিন্তু জোরালো হয়ে উঠেছে। ফলে প্রশ্নের এখন আর অন্ত নেই। কিন্তু যদি কমিশনারের ভেতরে তার যদি ভয় না থাকে, তার যদি এই হত্যাকাণ্ডের নিজের যদি সম্পৃক্ততা না থাকে, তবে তিনি কেন এইভাবে ভোঁ দৌড় দিলেন? আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা একটু ভিডিওটি দেখবেন যে তিনি কিভাবে হঠাৎ করে উঠে রীতিমতো ছুটে চলে গেলেন, বেরিয়ে গেলেন রুম থেকে, আর সাংবাদিকরা চিৎকার করছেন। তাইলে এর সুরাহটি কি? তাকে যে হেডকোয়ার্টার থেকে ইতিমধ্যেই আরো প্রায় কয়দিন, 12, অর্থাৎ 12 তারিখ তাকে বদলি করা হয়েছিল কমিশনারের পদ থেকে। তিনি যাননি, তিনি
এই যে কমিশনার পদে থেকে তার যে এখানে নারী ঘটিত বিষয়টি ছিল, যেটি প্রীতিলতা চক্রবর্তীর বান্ধবীর সঙ্গে ঘটেছিল, এবং সেটি যে এখন ইনকোয়ারির খুব গোপন পর্যায়ে এটি যে চলছে হেডকোয়ার্টার থেকে, এবং তার সঙ্গে মিলিয়ে নিচ্ছে হেডকোয়ার্টারে তার যে পুরনো ফাইল সেটির তল্লাশি চলছে। এমনকি ব্রাহ্মণবাড়িয়ায় যেখানে এর আগে 2012 সালে, যেটি আমি গতকালকে বলেছিলাম, আবার একটু বলছি, 2012 সালে এই ব্রাহ্মণবাড়িয়ায় তিনি এডিশনাল এসপি থাকাকালে নারী ঘটিত কেলেঙ্কারির কারণে একটি এলাকায় এক নারীর বাড়িতে তাকে আটক করা হয়েছিল, এবং জনতার সেখানে আটক করে রাখার খবর পেয়ে পুলিশ, তখনকার এসপি, তিনি পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন, এবং পরে তাকে প্রত্যাহার করা হয়, তার পানিশমেন্ট হয়, তিনি তার বেতন কাটা হয়, তাকে ক্লোজ করে রাখা হয়, তার ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আবার কোনোভাবে তদবির করে তিনি সারদায় ট্রেনিং সেন্টারে চলে যান, সেখানে তিনি কাজ করছিলেন। যদিও তিনি বারবার এবার দায়িত্ব পাওয়ার পর থেকে বলে আসছিলেন যে তাকে এই 17-18 বছর ফেসিস্ট সরকার, মানে আওয়ামী লীগ সরকার, যেই সরকারের সময় তিনি এই অপকর্মগুলো করেছেন। এবং তার মধ্যে যারা পুলিশের, যদি কেউ শুনে থাকেন দয়া করে আপনারা একটু কমেন্টস করতে পারেন, পুলিশ বিভাগের মধ্যে যতজন করাপ্টেড অফিসার আছেন, এই বিশেষ করে 20 ব্যাচের যারা 2001 সালে চাকরিতে ঢুকেছেন, তাদের একেবারে শীর্ষ পর্যায়ের 2-3 জনের মধ্যে এই আব্দুল মাবুদ, তার নামটি আছে। এইটা যারা এখন সাধারণ দর্শক শুনছেন, আপনাদের যাদের সুযোগ আছে যে পুলিশের কারোর সাথে জানা, কথা বলার, তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তিনি যে প্রভাবটি এখন খাটানোর চেষ্টা করছেন, তিনি হলেন, তার আরো পরিচয় আছে, তার ফেসবুকে দেখবেন তিনি কিন্তু সরকারি কর্মচারী বা কর্মকর্তার পরিচয় উল্লেখ করেননি, তিনি তার ফেসবুকে প্রতিদিন আপডেট করেন, আজকেও তিনি করেছেন। সেইখানে তার কিন্তু পরিচয় আছে, তিনি হচ্ছেন পাবলিক ফিগার, তিনি নিজেকে পাবলিক ফিগার হিসেবে তার ফেসবুকে উল্লেখ করেছেন, আব্দুল মাবুদ নামে লেখা আছে, তার ডাকনাম দুলাল। তো সেইখানে তিনি পোস্ট করেছেন। তার আর দুটি যে পরিচয়ের প্রভাব সবচেয়ে বড়, সেটি হচ্ছে তিনি এই যে পুলিশ অ্যাসোসিয়েশনের তিনি সহসভাপতি একজন, আরেকটা হচ্ছে ঢাকাস্থ নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক। অর্থাৎ নোয়াখালীর যারা মানুষ ঢাকায় আছেন তাদের যে কমিউনিটি ভিত্তিক যে সংগঠনটি, সেই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে এখনো তিনি আছেন। এবং এর মধ্য দিয়ে এই অন্যদিকে তিনি এক সময়, কালকে বলেছি আমি আর রিপিট করব না, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সূর্য সেন হলে, তিনি ছাত্র দলের একদম স্রেফ একজন ক্যাডার হিসাবে ছিলেন। তিনি নিয়মিত পিস্তল, রিভলভার ব্যবহার করতেন প্রকাশ্যে, এবং তখনও গতকালকেই আমি জানতে পেয়েছি আমার এই লাইভটি প্রকাশের পরে জানিয়েছেন, সেইখানেও তিনি একবারে ছাত্র থাকা অবস্থায় নারী ঘটিত তার একটা ব্যাপার ছিল, রিভলভার ঠেকিয়ে এক সহপাঠীকে তিনি হাইজ্যাক করার চেষ্টা করেছিলেন। এই ঘটনাও আছে। তার যারা সহপাঠীর মধ্যে যারা শুনছেন বা দেখছেন, আপনারা নিশ্চয়ই সেটি মনে করে দেখতে পারেন, এবং তার ব্যাপারে যদি আরো কোনো তথ্য থাকে আপনারা জানাতে পারেন। তো আমি সেই শেষ যেই জায়গাটিতে এসে করতে চাই, যে সাংবাদিক বা মেইন স্ট্রিমের যারা গণমাধ্যম কর্মীরা আছেন, তারাও কেন যেন একটু বিভ্রান্তির মধ্যে আছেন। তারা ওইখানে তিনি যে প্রশ্নের উত্তর দিবেন না বা পালিয়ে যেতে পারেন, এটিও কিন্তু তাদের একটু মাথায় রাখা উচিত ছিল। তারা কেন ওই সুযোগটি, তাকে পালিয়ে যাওয়ার সুযোগটি করে দিলেন, এবং তার বিরুদ্ধে যে এখন এই সেই 2012 ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, এবং এই এবারের যে নারী ঘটিত ব্যাপার, এইটি নিয়ে সংবাদ সম্মেলন ছাড়াও তো তাকে প্রশ্ন করতে পারেন। আমিও তাকে কল করেছিলাম, তিনি আমার ফোন ধরেননি। আপনারাও তো করতে পারেন, কিংবা তার অন্য যারা আছে, আপনাদের এত ভয় কিসের? এবং এই ভয়ে যদি, যেই ভয়ের কারণে বলা হচ্ছে যে প্রীতিলতা আর
এমনকি প্রীতিলতার পরিবারের সঙ্গে এই যে আর দুজন পুলিশ কর্মকর্তার যে আগে থেকে যোগাযোগ ছিল তাদের মাধ্যমে প্রীতিলতার বান্ধবীর সঙ্গে যে সংযোগটি এই আব্দুল মাবুদের হয়েছে সেটি কিন্তু এখানকার এই রংপুরের কমিশনার অফিসের যারা আছেন, এমনকি রংপুর সদর থানার তারাও কিন্তু বিষয়টি জানেন। ফলে আপনারা আরো একটু, আমি অনুরোধ করবো আপনারা আরো একটু খোঁজ নেন। এবং তিনি পালিয়ে গেল, তিনি কিন্তু রংপুর ছেড়ে এখনো যাননি, তিনি রংপুরেই ডিআইজি হিসেবে আছেন। আপনারা তার কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করুন এবং এলাকায় যারা আছেন যে আসলে এই ঘটনাটির পিছনে কি, যেইভাবে ঘটনা তারা সাজিয়েছে, নাটকটি যেইভাবে তারা সাজিয়েছে, দুটি ছেলেকে, হিন্দু সম্প্রদায়ের দুজন ছেলেকে যেভাবে ধরা হয়েছে এবং এই যে ব্যাখ্যা এক একটা পর এক একটা পাল্টাচ্ছে। আর এই সনাতন চক্রবর্তী যিনি হচ্ছেন উপকমিশনার, তিনিও দেখা যাচ্ছে যে তিনি যেইভাবে বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে যারা অপরাধ করেছে তাদের পক্ষেই যেন তিনি একটা রোল প্লে করছেন, সেটাও কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই তারা কেন, সনাতন চক্রবর্তী তিনি গত রাত্রে ঘটনাস্থলে গেছেন, সেইখানে গিয়ে তিনি ওই প্রশ্নের, গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তরে তিনি বলছেন, যুক্তি দিচ্ছেন যে এইটা মোটর ছাড়তে গিয়ে, লাইট জ্বালাতে গিয়ে মোটর ছাড়ছেন। কেমন পুলিশ কর্মী যে মোটরের সুইচ কোথায় থাকে, মোটরের সুইচ কোনটা, লাইটের সুইচ কোনটা, মোটর ছাড়লে কি শব্দ হয় না, লাইট অন করলে কি শব্দ হয়? যে কোনো জায়গায় মোটর ছাড়লেই সাথে সাথে শব্দ হবে। তো জেনে বুঝলাম যে হয়তো মোটরের সুইচ আর লাইটের সুইচ পাশাপাশি থাকতে পারে। তো মোটরের সুইচটা তো আর ওই লাইটের সুইচের মতো নর্মাল না, মোটরের সুইচটা একটু আলাদা। তো সেইটা একজন, ধরে নিয়ে একজন কনস্টেবলও যদি হয়, তিনি কি ওই সুইচটা চেনেন না? নাকি যখন সুইচটা দিলেন সাথে সাথে শব্দ হলো, তিনি টের পাইলেন না? তো সেইটা আবার সাফাই গাচ্ছে এই সনাতন চক্রবর্তী। এখন অবস্থাটা কি, বিষয়টা কি এমন, এই মাবুদ মানে আব্দুল মাবুদ, যার নাম খুবই পবিত্র, এবং আরেকটা ইন্ডিকেটর দিয়ে রাখি, কালকে আমি বলেছিলাম যে তিনি কিন্তু 2004-5 যখন এই জঙ্গি এবং বাংলা ভাইদের প্রভাব এবং তখন যে পরিস্থিতি, এই আব্দুল মাবুদ কিন্তু তখন তাদের পক্ষে বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছিলেন বলে পুলিশের মধ্যে তারই এক ব্যাচমেট কিন্তু আমাকে জানিয়েছেন। এবং আরেকটি মজার ঘটনা, তিনি যখন সারদায় যখন ট্রেনিং এর পর্যায়ে যখন তাদের ব্যাচ লাগানো হয়, সেই ব্যাচে তিনি জোরালো আপত্তি করেছিলেন যাতে তার সিঙ্গেল নেম না লেখা হয়, যাতে তার পুরো নামটি লেখা হয়। এই কথাটি এই কারণে বললাম, দেখবেন তার নামের কিন্তু শুধুমাত্র একটা শব্দ না, মানে মাবুদ না। আপনারা পুলিশের, সেনাবাহিনীর যাদের দেখবেন সবার নামের ব্যতিক্রম যে একদম নেই সেটি না, কিন্তু রেওয়াজ অনুযায়ী সবারই নামের শুধুমাত্র একটা অক্ষর থাকে, সেই ক্ষেত্রে তার থাকার কথা শুধু মাবুদ। কিন্তু তিনি প্রভাব খাটিয়ে ওই সময় তিনি বলেছিলেন তিনি মুসলিম, তার মুসলিমের নাম হিসাবে পুরা নাম লিখতে হয়। তিনি দাবি করেছিলেন মোহাম্মদ আব্দুল মাবুদ পুরা নাম লেখার জন্য, কিন্তু তাতে কোনোভাবেই সফল না হয়ে আব্দুল মাবুদ তিনি লিখিয়েছেন, মানে আব্দুল শব্দটাও যোগ করবেন। আপনারা দেখছেন, যারা একটু মানে আমার এই কথাটি একটু পছন্দ না হলেও আপনারা একটু মিলিয়ে দেখবেন, যারা জঙ্গি মনোভাবাপন্ন কিংবা অতি একদম ইসলামিক ধর্মের প্রতি অন্ধবিশ্বাসী, সেই মানুষদের মধ্যে আপনাদের আশপাশে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং অনেকের মধ্যে দেখবেন এই শ্রেণীর যারা একেবারেই গোড়া মুসলমান কিংবা শুধু এদেরকে সাধারণ ধর্ম ভীরু বললে ভুল হবে, যাদের জঙ্গি মনোভাবাপন্ন আছে তারা পুরা নাম ব্যবহার করে। অর্থাৎ আপনার নাম যদি মোহাম্মদ আব্দুর রহমান, সে ওই পুরা নাম ধরে ডাকে আব্দুর রহমান, সে শুধু রহমান বলবে না। এইটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। এবং তিনি এই কাজটি, যে এই যে তিনি যে এই কাজটি করেছেন সেটিরও একটা প্রমাণ, যদি এটা খুব এক হিসেবে ছোট, কিন্তু তার যে চিন্তা চেতনায় সেটা কিন্তু তার যে জঙ্গি কানেকশনও যে তার থাকতে পারে সেটিও কিন্তু উড়িয়ে দেয়া যায় না। শেষ করছি, কেন তিনি পালালেন
আমার মতে নিশ্চয়ই কোনো না কোনো সোর্স তাকে আগে হয়তো ইনফর্ম করেছে যে সাংবাদিকরা কিন্তু আপনার এই নারী ঘটিত ইস্যু এবং সেইটার সঙ্গে এই যে প্রীতিলতা চক্রবর্তী, তার গণপতি চক্রবর্তী 2 সন্তান, তাদের হত্যা এবং আপনি যে সেই বাড়িতে গিয়েছিলেন সেই বিষয়ে কিন্তু সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করতে পারে। একটা এই আশঙ্কা তার ছিল। দ্বিতীয়ত, জঙ্গি সম্পৃক্ততার ইস্যু নিয়েও সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করতে পারে। এবং পাশাপাশি এই যে তথ্যের গরমিল, এক এক সময় এক এক তথ্য এবং যুক্তি যে একটার সাথে আরেকটা যে মিলে না, পাশাপাশি ওই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থ, তার ভাইয়ের যে আকুতি আর্তনাদ বাড়ির সামনে, সেগুলো যে প্রশ্নের মুখে পড়বে, সেই প্রশ্নগুলো উত্তর আসলে তিনি কি দিবেন এবং দিতে যে পারবেন না, এই ভয় থেকেই হয়তো তিনি উঠে পালিয়ে গেছেন। স্বাধীনতার আগে 1947 সালে স্বাধীনতার আগে আমাদের দেশে কতগুলো রাজত্ব ছিল? মোট 565টা। অখণ্ড ভারতবর্ষে 565টা রাজত্ব, রাজারা ছিলেন। তাদের বিভিন্ন পারিষদ ছিলেন, তাদের নানান রকম আত্মীয় স্বজন ছিলেন। ধরুন ব্যাপারটা যদি ছোট করে ধরি, জমিদার বাবু, তার খুড়তুতো ভাইয়ের বোনের ছেলে, সে দূরে থেকে কলকাতায় পড়াশোনা করতে এসছে, সে এসে রয়েছে। কেউ হয়তো পাড়ার অপরিচিত লোক, কোন এক বন্ধুর আত্মীয় বা বন্ধুর ছেলে, দুস্থ ছেলে, সে হয়তো জায়গা পাচ্ছে না, তাকে বাড়িতে রেখে দিল। এরকম প্রচুর লোক থাকতো। ভারতবর্ষ হচ্ছে সেরকম জায়গা। তার বেশ কয়েকটা এরকম দেশ রয়েছে। তার মধ্যে হচ্ছে শ্রীলঙ্কা, একটা বড় ছেলে। তারপর হচ্ছে আপনার একটা কি বলে, নেপাল, একটা মেজো ছেলে। মেজোগুলো মাঝে মাঝে বদমাইশি করে। মেজোটা খুব বদমাইশ হয়, যদিও আমি মেজো, তাও মেজোদের খুব দুর্নাম আছে। তো ছোট ছেলে হচ্ছে ভুটান। আর একদম ছেলে, যাকে বলে একদম ছোট ছোট, যেটা 4 নম্বর, সেটা হচ্ছে গিয়ে মালদ্বীপ। এছাড়া তো টুকটাক আছে দূরত্ব বন্ধুর ছেলে, হ্যান ত্যান, যেমন গ্রিস আছে, সাইপ্রাস আছে, এরকম বন্ধু তো কিরগিজস্তান আছে, যেখানে আমাদের এয়ারবেস আছে। এরকম তো প্রচুর রয়েছে সারা ভারতবর্ষে, প্রচুর এরকম লোকজন রয়েছে। এদের মধ্যে সব থেকে বিশ্বস্ত হচ্ছে জিগমে ওয়াংচু। শুধু ভারতবর্ষে বিশ্বস্ত নন, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার যত দেশ আছে, সে ছোট বড় যেই বলুন না কেন, সবার সঙ্গে তার সুন্দর সম্পর্ক। এবং ভারত হচ্ছে তার একজন সন্তান, সন্তানের মতো আগলে রেখে দিয়েছে। এবং এখন জিগমে ওয়াংচুর যে বাবা, তিনিও জওহরলাল নেহরুর খুব বন্ধু ছিলেন, ভীষণ রকম ভালো বন্ধু ছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গেও তার মানে মেয়ের মতো সম্পর্ক ছিল। কিন্তু ওই রাজা পাল্টায়, কিন্তু রাজত্ব পাল্টায় না, আর নীতিও পাল্টায় না। ভারতবর্ষের কংগ্রেস গভর্নমেন্ট গেছে, অন্য হাজারটা দল এসছে, ইউপিআই এসছে, এনডিএ এসছে, কিন্তু নীতি কখনো পাল্টায়নি। ভারতবর্ষের নীতি একটাই, আমেরিকার নীতির মতো ভারতবর্ষের নীতির বদল হয় না। যে যেখানে ছিল সহাবস্থানে থাক। তো হঠাৎ এই একে নিয়ে, জিগমে ওয়াংচুকে নিয়ে খুব হুড়োহুড়ি পড়েছে যে জিগমে ওয়াংচু ভোরবেলা কেন ঢাকায় এসে উপস্থিত হলেন। গত 2 বছর আগে J-47 বলে একটা চার্টার্ড বিমান $35 মিলিয়ন দিয়ে ভারত কিনে ভুটানের যে রানী, তাকে উপহার দিয়েছিলেন যে আপনি ব্যক্তিগত সফরের জন্য আপনারা এটা ব্যবহার করবেন।
এর আগে 31শে, আমি আপনাকে পরপর বলে যাচ্ছি, 31শে জুলাই, এই ঘটনার প্রেক্ষাপটটা বলছে। 31শে জুলাই আমরা সিঙ্গাপুরে অন্য একটা চোখ দেখানোর ব্যাপার থাকে। এটাকে একটা চোখ অপারেশন হয়েছিল, এই যে বাঁ দিকের চোখ না ডান দিকের চোখ একটা অপারেশন হয়েছিল, চোখের ওপরে একটা শুনেছিলাম একটা নাকি টিউমার টাইপের হয়েছিল, সেই অপারেশনটা সিঙ্গাপুরে হয়েছিল। তো তার একটা মেডিকেল চেক আপ ছিল। তিনি 30শে জুলাই তিনি সিঙ্গাপুরে যান, ডাক্তার দেখানো হয়ে যায়। তারপর সেখানে গিয়ে 3 মক্কেল উপস্থিত হন। নিশ্চয়ই কথাবার্তা বলা ছিল। কে কে যান? এক হচ্ছে অজিত দোভাল যান ভারত থেকে, রাশিয়া থেকে যান লাভরভ, যিনি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার, এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। আর সঙ্গে আমাদের লেজুর ছিলেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ওখানে একটা গোপন বৈঠক হয় তাদের। বৈঠকটা এইটা নিয়ে যে ভারত, চীন এবং রাশিয়া তিনজনেরই প্রচুর বিনিয়োগ রয়েছে। এই তিনটে যদি টোটাল করা যায় তাহলে দেখা যাবে প্রায় 10-11 বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ রয়েছে বাংলাদেশকে জুড়ে। এর মধ্যে জাপান আছে, কিন্তু জাপান সেদিন থাকেনি, ওই মিটিং এ ছিল না। জাপানেরও বিনিয়োগ আছে এখানে। তো সব নিয়ে ওই 10-11 বিলিয়ন ডলার মতো ওখানে ফেসে আছে। এখন বাংলাদেশের যে অবস্থা, তাতে ওই প্রত্যেকের ওই বিনিয়োগটা প্রায় জলে যাওয়ার মতো অবস্থা। টাকা দেখুন এমন একটা বস্তু না, কেউ কাউকে 10 টাকাও ছাড়ে না। আর চীনের মতো দেশ তো ছাড়বেই না। ভারত হয়তো ছেড়ে দেবে, রাশিয়া হয়তো ছেড়ে দেবে, কিন্তু চীন ছাড়বে না। চীন তার প্রত্যেকটা পয়সা কিন্তু সুদে আসলে তুলে নেবে। এবার এই যে প্যাকটা হয়েছে, এই প্যাকটা এখন তো কাউকে তো একটা মেসেজিং করতে হবে। মেসেজিংটা করতে গিয়ে দেখেন, আমি যখনই রেকর্ড করতে বসবো তখনই এদের ফোন আসবে। এই মেসেজিংটা করতে কাউকে তো লাগবে, খুব ট্রাস্টেড। তাই ওয়াংশুকের সঙ্গে দেখা করতে গেছিল সব। ওখানে বসে কথাবার্তা বলা হয়েছে। ওয়াংশুককে তো যে ডাক্তার বলেছে যে আপনি আগে বিশ্রাম নেবেন, চোখে ব্যান্ডেজ করা আছে, আপনি বিশ্রাম নেবেন। ওয়াশ টওয়াশ করে দিয়েছি, সুতো কেটে দিয়েছি, আপনি বিশ্রাম নিন, এবং আমাদের যে চিকিৎসক আছে তা আপনার সঙ্গে যাচ্ছে, তারা আপনার শুশ্রূষা করবে 15 দিন ধরে। তিনি ওখান থেকে আবার থিম্পু ফিরে আসেন। এর মধ্যে ঠিক হয় একটা দিন, যখন তার চোখ টোক সেরে যায়, ঠিক হয়ে যায়, তো ওই প্লেনটা নিয়ে তিনি গৌহাটি আসেন। গৌহাটি থেকে একটি বিমান ধরে আজকে ভোরবেলাতে তিনি সোজা রওনা হয়ে যান একেবারে ঢাকা। ওই প্লেনটা নিয়ে কিন্তু যেতে পারতেন, কিন্তু প্লেনটা যদি প্রাইভেট জেট যদি আইডেন্টিফাই হয়ে যায়, ওই জন্য উনি একটা রাজা হলেও উনি একটা সাধারণ বিমানে একটা ঢাকায় পৌঁছান, যাত্রীবাহী বিমানে। সেটা 8-10টা যাত্রী ছিল না, কিন্তু একটা যাত্রীবাহী বিমান ছিল। তো যাত্রীবাহী বিমান তো ঢাকায় যেতেই পারে, অত তো ট্রান্সপন্ডার অফ করার দরকার নেই। ওটা গিয়ে উনি নামেন, এবং তার আগে খবর দেওয়া ছিল বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকারের আমরা ডেকে 18 ঘন্টা উড়িয়ে আনা হলো খলিলুর রহমানকে, এবং সঙ্গে রাষ্ট্রপতি ফখরুল সাহেব ভোরবেলা
ধুতির কাঁচা আটকাতে আটকাতে ধুতি, প্যান্ট পরেন উনি, ধুতি পরেন না, তো প্যান্টের চেন আটকাতে আটকাতে উনিও দৌড়েছেন গালাগালি করতে করতে, উনিও ভোরবেলাতে পৌঁছেছেন। এখন ব্যাপারটা কি, মেসেজিংটা কি?